আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। এই মুহূর্তে আমি মন্দিরা আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরতে চলেছি। বিধানসভায় যেখানে অভিনব বিক্ষোভে দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ সায়ন্তিকার ও রেয়াদ হোসেন সরকারের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি বুঝছো যদি একটু বলো। দেখো মঞ্জুরা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, বিধানসভার অন্দরে কিন্তু ইতিমধ্যেই দুই নবনির্বাচিত বিধায়কের কিন্তু প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। অন্য একদিকে উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু ভগবান গোলার যিনি উপনির্বাচনী নেতা বিধায়ক অর্থাৎ রেয়াদ হোসেন সরকার তার, এবং অন্যদিকে দাঁড়িয়ে বরানগর উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু সদ্য নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাদের এই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। তারা মূলত উল্লেখযোগ্য পরায়ণভাবে এই তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে দেখা যাচ্ছে কিন্তু রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। এই অভিমুখ বা এই ছবি কিন্তু এর আগে একাধিকবার স্পষ্ট হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ধূপগুড়ির যিনি তৃণমূলের বিধায়ক তিনি এখন উপনির্বাচনে জিতেছিলেন, সেই নির্মল চন্দ্র রায়, তার ক্ষেত্রেও কিন্তু এই ছবি দেখা গেছিল। তার শপথ বাক্য কোথায় পাঠ করানো হবে এই নিয়ে যখন একটা বিস্তর জল্পনা তুঙ্গে হয়েছিল, রাজভবনের তরফ থেকে তাকেও কিন্তু চিঠি পাঠানো হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলেছিলেন না, বিধানসভাতেই কিন্তু আমরা এই শপথ বাক্য পাঠ করব। এক্ষেত্রে দাঁড়িয়ে দুই বিধায়কও কিন্তু একই কথা বলতে চাইছেন, এবং ওখান দাঁড়িয়ে তারা বলছেন কথা যে তারা বিধানসভায় যেতে, তাদের রাজভবন যেতে কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপাল তাদেরকে যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির মধ্যে তিনি কিন্তু কোথাও কোনো রকম ভাবে উল্লেখ করছেন না শপথ বাক্যটা পাঠ করাবেন কে, রাজ্যপাল করাবেন নাকি না সেক্ষেত্রে এখান থেকে স্পিকার যাবেন নাকি না ডেপুটি স্পিকার যাবেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু সম্পূর্ণটা মিলিয়ে উঠছে ধোঁয়াশা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর জন্য আজকে যে দিনক্ষণ বা তারিখ, সেই দিনক্ষণের তারিখ কিন্তু মূলত আজকেই ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার অন্দরে যে দুই বিধায়ক এখন ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের এই বিক্ষোভকে ঘিরে কিন্তু উঠছে জল্পনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি তাদের এই আজকে যে শপথ গ্রহণের দিনক্ষণ তা কি পিছিয়ে যাবেন নাকি না আজকেই শপথ বাক্য পাঠ করানো হবে তাদের। এবং তারা উল্লেখযোগ্য পরায়ণভাবে যে কথা উল্লেখ করছেন, বিশেষ করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বরানগরের উপনির্বাচনে যেটা নবনির্বাচিত বিধায়িকা, তিনি বলছেন তার এই শপথ বাক্য পাঠ করানো যত দেরি হয়ে যাচ্ছে তত কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। সাধারণ মানুষের জন্য তিনি কিন্তু কাজ করতে চান। বিধানসভায় প্রবেশ করার সেই প্রথম দিন থেকে তিনি এই কথা বলে আসছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রেহাত হোসেন সরকার, যিনি ভগবান গোলা উপনির্বাচনে যেটা সদ্য নবনির্বাচিত বিধায়ক, তিনিও কিন্তু ঠিক একই কথা স্পষ্ট করতে চাইছেন আজকে। এবং কিন্তু বিধানসভার অন্তরে যখন বিক্ষোভের ছবি ফুটে উঠছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু একই রকম ভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইতিমধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা বিশিষ্টগণ মন্ত্রীরা, তারা কিন্তু প্রত্যেকেই উপস্থিত রয়েছেন, এবং ইতিমধ্যেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার বিধানসভার বাইরে কিন্তু বিক্ষোভে অব্যাহত এখনো পর্যন্ত। জিরা, ধন্যবাদ বিদীপ্ত। আমাদের প্রতিনিধি থেকে আমরা জানলাম যে সরাসরি বিক্ষোভের ঘটনা সে তুলে ধরলো। এবারে পরবর্তী সময়ে ঠিক কি হতে চলেছে, ঠিক কতক্ষণে আসতে চলেছে, কতক্ষণই বা শপথ বাক্য পাঠ করা হবে, সমস্তটাই নজরে রাখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশনাল কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল এই দুটোর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নেই। আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টে জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছিলাম। রাজ্যপাল সেটা দেখেছেন, বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কী করে এইসব জিনিসগুলো এলো। যাই হোক, উনি ওনার কি এক্স হ্যান্ডেলে বলেছেন, আমি এক্স হ্যান্ডেল দেখি না, আমি কাগজে দেখলাম এক্স হ্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন কিন্তু রাজ্যপালের উচিত ছিল, এটা তো পরিষদীয় গণতন্ত্র, উনি কী চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি গিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেম স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেন। উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ দেওয়া। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ দিলেন। আমি জানি না রাজ্যপালের কী এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল। আমি নিজের কথা বলবো না, এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মেবি দ্য স্পিকার, তাকে অথরাইজ করা উচিত। স্যার, আপনি আমাদের কিছু জানাননি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন
সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন, এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণ করতে পারেন। আড়াইটা তো দিনে সেটা কি স্যার কতদিন চলবে? এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা হচ্ছে যে বিধানসভার সদস্য হচ্ছেন ওরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, ওটা স্পিকার করেছে। এরপরে যারা এই মিড টার্ম করে জিতে আসবেন তাদেরও স্পিকারই দিয়ে শপথ দেবেন, সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন, এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয় না। কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন, আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে B.R. আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও B.R. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, B.R. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে। সেক্ষেত্রে কি স্যার কোনো পদক্ষেপ নেবেন স্যার? দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে স্যার দিনের পর দিন কি এটা করে থাকবে? মানে ধরুন তখন আজকে এর আগে আপনাদের মনে থাকতে পারে যে CPM তারা বিধানসভা বয়কট করেছিল 2 বছরের বেশি সময়, এবং তারা বিধানসভাতে ঢোকেনি, আপনাদের মনে থাকতে পারে। এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি, কারোর সদস্যপদ খারিজ করা হয়নি, তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন, কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশগ্রহণ করেন। এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে। শোভনদেব বাবু রয়েছেন, অনেক আমাদের প্রবীণ সদস্য, উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য, উনিও জানবেন। তাহলে এটা অনেক জায়গায় হয়েছে, কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন, আমাকেও চিঠিটা দিয়েছে, একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন, আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি, যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই আমরা সব ব্যবস্থা গ্রহণ করব। আমি তো বুঝতে পারছি না, আপনার লোকসভাতে আপনারা দেখলেন কী প্রক্রিয়া ঘটছে। টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অবধি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট, আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে ঊর্ধ্বে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না, হয়েছে কি হয়নি জানি না। নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। এটা এইটুকুটাই হতে চাই, আর এর বেশি কিছু হতে চাই।